ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে সব অভিযুক্তকে ধরতে তৎপর দুই বাংলার গোয়েন্দারা। অ্যাকাউন্ট জব্দের আগেই ব্যাংকের টাকা সরিয়ে নেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। সপরিবারে দুদকে তলব, হামলা সংঘর্ষে শেষ হয়েছে তৃতীয় ধাপের উপজেলা ভোট। এসব বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের শিরোনাম ঠিক করেছি সপরিবারে দুদকে তলব বেনজিরকে। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। শুরুতে পরিচয় করে দিতে চাই উইলিয়াম প্রলয় সামাদ্দার বাপ্পি, দপ্তর সম্পাদক ঢাকা মহানগর আওয়ামী লীগ, উত্তর আওয়ামী লীগ, এবং আছেন কমরেড রাজিকুজ্জামান রতন সহ সাধারণ সম্পাদক বাসদ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা কমরেড রাজিকুজ্জামান রতন আপনার কাছেই শুরুতে আসতে চাই। এই মুহূর্তে আসলে সাবেক আইজিপি বেনজির আহমেদ আপনি জানেন যে তার সমস্ত সম্পদ ফ্রিজ করেছে দুদকের পক্ষ থেকে, এবং যে বিষয়টা 38টি ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছিল, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আগেই টাকা কিন্তু ব্যাংক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এমন খবর আসছে, এবং তাকে দুদকেও তলব করা হয়েছে। এই যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে আগে ভাগেই, মানে এইসব বিষয়গুলোর সাথে যোগ সাজস দেখেন কিনা। তার মধ্যে আবার দুদকেও তলব করা হয়েছে 2 দফায় তার পরিবার। প্রথমে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং 6 তারিখে, এবং এরপরে তার পরিবার বা অন্যান্য সদস্যদেরও ডাকা হয়েছে। কি মনে করেন আসলে কোনো যোগসাজশ দেখেন কিংবা এই বিচার প্রক্রিয়াটা যদি অবৈধ সম্পদ সেটি প্রমাণিত হওয়ার জন্য বিষয়টি সেক্ষেত্রে কত? ধন্যবাদ। এটা বাংলাদেশের মতো একটা দেশের জন্য খুবই দুঃখজনক যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান যিনি, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে। দ্বিতীয়ত, তিনি শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ছিলেন না, তিনি একটা এলিট ফোর্সেরও একসময় প্রধান ছিলেন। এরকম অভিযোগ আসলে তখন দেশের মানুষ যে দীর্ঘদিন ধরে যা জল্পনায় থাকে সেটা তখন তারা কল্পনায় নয় বাস্তবে দেখতে পায় যে কিভাবে একদল মানুষের হাতে দেশের সম্পদ কুক্ষিগত হচ্ছে, এবং সম্পদ এবং ক্ষমতা কিভাবে হাত ধরাধরি করে চলে। ক্ষমতা থাকলে সম্পদ বাড়ে, এবং যারা ক্ষমতাশালী তারা কিভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, কখনো কখনো আইনকে উপেক্ষা করে, কখনো কখনো আইনকে নিজেদের পায়ের নিচে রেখে দেয়। আইনের দৃষ্টিতে সবাই সমান এই কথাটা তখন আর তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তো এগুলো অনেক কথা যেগুলো দীর্ঘদিন ধরে মানুষ অভিজ্ঞতা থেকে বলেছে, এবার তার বাস্তব চিত্র দেখলো যে যা আরব্য উপন্যাসের কল্পনাকেও হার মানিয়ে দিয়েছে। এবং 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার সময় বলা হয়েছিল যে বাংলাদেশে এই ভূখণ্ডে 375 বিঘার বেশি জমি কারো থাকতে পারবে না। আবার 1971 সালে দেশটা যখন স্বাধীন হলো তারপর বলা হলো যে 100 বিঘার বেশি জমি কারো থাকতে পারবে না। আচ্ছা, বাংলাদেশে তাহলে দুটো আমরা ধারা যদি দেখি এই ভূখণ্ডে, বিঘা না একর? বিঘা। তো তা যদি হয় তাহলে কোন আইনে তিনি 600 বিঘার মতন সম্পত্তির মালিকানা পেলেন? এই আইনটা দেখার মতো বাংলাদেশে কি আর কোনো সংস্থা ছিল না? নাকি পুলিশের কর্মকর্তা হলে তার কাছে সব আইন গৌণ হয়ে যায়? এটাও এই প্রশ্নটা আসতে হবে। এখন আমরা সবাই বেনজির নিয়ে ব্যস্ত আছি, কিন্তু বেনজির যে নজির রেখে গেলেন, শুধু নিজের দুর্নীতির ব্যাপারে নজির তা নয়, অন্যরাও যে কিভাবে তার দুর্নীতির সহায়ক হয়ে গেল এবং কিভাবে একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার প্রতীকে পরিণত হলেন তিনি। আচ্ছা বলুন তো, যে আমরা পুলিশ তো সমস্ত অপরাধীদেরকে ধরার ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী, তার মানে অপরাধীরা যেভাবে অপরাধ করে সেই জায়গাগুলো দেখতে পারে, ধরতে পারে এবং সেই জায়গাগুলো গার্ড করতে পারে, এটাই তো পুলিশ বাহিনীর ট্রেনিং। পুলিশ যদি অপরাধ করে তাহলে তার দক্ষতা কতখানি হতে পারে? সেই ক্ষেত্রে আমরা অনেক সময় সদস্য আর কি, হ্যাঁ, উনি তো পুলিশ বাহিনীর সর্বোচ্চ সদস্য তাইলে তার মানে তাকে তো ধাপে ধাপে এই ট্রেনিংগুলো নিতে হয়েছে এবং তিনি আসামি ধরেছেন, গাইড করেছেন, ডিকটেট করেছেন, ফলে তার দক্ষতার তো সীমা পরিসীমা নাই। এই দক্ষতাটা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সেটা কি ভয়ঙ্কর হতে পারে। এখন রাত্রেবেলা অমুক বা এলাকা রেইড করা হবে এই কথা বলার পরে সেই এলাকায় আর কোনো অপরাধী থাকে? 20 দিন আগে থেকে খবর হচ্ছে, 25 দিন আগে থেকে খবর হচ্ছে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, এই হবে সেই হবে। তিনি অপরাধীদের কাছ থেকে তিনি কিছুই শেখেন নাই, তিনি শুধু অপরাধী ধরেছেন। তাহলে অপরাধীরা যে প্রক্রিয়া অপরাধ করে সব তার নখদর্পণে, ফলে সেই ঘটনাগুলো তাই ঘটেছে। এখন তার যদি অ্যাকাউন্টে টাকা না পাওয়া যায় তাহলে তাতে কি প্রমাণ হয়? তাতে প্রমাণ হয় যে তিনি দুর্নীতি করেন, তখন তো এটা প্রমাণ হয় তিনি এতগুলো অ্যাকাউন্ট করেছিলেন কেন। যদি শুধু একটা কথা বলি, তিনি একজন সৎ পুলিশ কর্মকর্তা, এটা আমরা দেখতে চাই। পুলিশ কর্মকর্তা সৎ এটা বলাটাও কিন্তু একটু অপমানজনক। পুলিশের আবার সৎ হতে হবে কেন? পুলিশ বাহিনী তো অসৎদেরকে ধরবার জন্য, তার আবার সতের সার্টিফিকেট দিতে হবে কেন? তারপরে ধরলাম যে তিনি একজন সৎ পুলিশ কর্মকর্তা, একজন বড় কর্মকর্তা। তিনি 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত আইজি ছিলেন। তার আগে যদি
একজন কর্মকর্তা যদি প্রতি মাসে 1 লাখ টাকা করে জমান ব্যাংকে, তাহলে 1 কোটি টাকা জমাতে প্রায় 7 বছর লাগবে। হিসাবে 8 বছর 8.5 বছর লাগার কথা, এর মধ্যে আবার ইন্টারেস্ট যুক্ত করে আমি ধরলাম 7 বছর লাগবে। 1 কোটি টাকা জমা করতে প্রতি মাসে 1 লাখ টাকা করে জমালে 7 বছর সময় লাগার কথা। তিনি যদি 4 কোটি 5 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনেন, তাহলে কত বছর ধরে তিনি টাকা জমিয়েছিলেন, এবং এতদিন তিনি কিন্তু বাতাস খেয়ে বেঁচেছিলেন, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে আমি একজন কর্মকর্তা কথাটা যদিও আমাদের সংবিধান সম্মত নয়, সংবিধানের সবাই প্রজাতন্ত্রের কর্মচারী, তো প্রজাতন্ত্রের কর্মচারী দেশের মানুষকে প্রজা বানিয়ে কি পরিমাণ রাজার মতন সম্পদ অর্জন করলেন যে এটা দেখা গেল তার এত সম্পদ বিঘার পরে বিঘা। এখন ব্যাংকের অ্যাকাউন্টটা তিনি লুকাতে পারবেন, মানে টাকাটা লুকাতে পারবেন, অ্যাকাউন্ট লুকাতে পারবেন না। তখন প্রশ্ন আসবে এত অ্যাকাউন্ট কেন ছিল। 2 নম্বর, এই টাকাগুলো কবে তোলা হয়েছিল? একটা 6 মাসের স্টেটমেন্ট তো ব্যাংক দিতে পারে। তারা তো আমাদের কোথায় কোন কথা বলছি, কার সঙ্গে কথা বলেছি, তার কল লিস্ট দেখে সব আসামি ধরে ফেলতে পারেন। তাহলে তারা কোন দিন কবে কার মাধ্যমে টাকা তুলেছেন এটা বের করা কি খুব কঠিন কোনো ব্যাপার হবে? কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আমাদের কাছেও মনে হচ্ছে যে এটা একটা কঠিন ব্যাপার হবে, কারণ এটা এমন একটা প্যান্ডোরার বাক্স খুলে দিচ্ছে যার ভেতর থেকে অনেক ধরনের ভাইসেস এগুলো বেরিয়ে আসবে। কিন্তু আমরা মনে করি এটা একটা যদি আই ওপেনিং মানে ফ্যাক্ট হয়, যে চোখ খুলে দেবার। এবং বেনজিরের পরে পরে আমরা দেখলাম আরেকজন পুলিশের কর্মকর্তা, তিনিও নাকি 200 ভরি গহনা দিয়েছেন তার প্রিয়তমা স্ত্রীকে। সম্রাট শাহজাহান শুধু তাজমহল নির্মাণ করেছেন তা না, যুগে যুগে এরকম শাহজাহানের অনুসারীরা কি থাকবে না? তারা তাদের সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য এটা করবেন, ফলে সেই শিক্ষাও তাদের হয়তো আছে। তৃতীয়ত আমরা দেখলাম এনএসআইয়ের একজন কর্মকর্তা, তারও সম্পত্তির পরিমাণ কোটি কোটি টাকা। তাহলে এটা একটা কেমন একটা নেক্সাস তৈরি হয়ে গেছে না? এবং আজকের পত্রিকা আরেকটা খবর আছে, মালয়েশিয়ায় যারা শ্রমিক পাঠায়, আমাদের গায়ের মাথার ঘাম পায়ে ফেলে মালয়েশিয়ায় কাজ করে, জঙ্গলের মধ্যে কয়েকদিন আগে দেখলাম বন্য হাতির আক্রমণে মারা গেছে, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি, তাদেরকে কীভাবে লুণ্ঠন করে 4-5টা কোম্পানি, এবং তাদের মধ্যে আমাদের প্রাক্তন সেনাবাহিনীর একজন প্রাক্তন জেনারেলও আছেন। আমরা এই মানুষগুলোর উপর কত ভরসা করি না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন, সেই শপথ তারা নিয়েছিলেন। এই ধরনের ব্যক্তিদের হাতে আসলে জনগণ কতটা নিরাপদ, যারা যে ক্ষমতায় থাকেন বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন? তাহলে তারা দেখেন কিভাবে আমাদের যদি 4 লক্ষ শ্রমিক মালয়েশিয়া শ্রমবাজারে পাঠিয়ে থাকে, আপনি যেটা বললেন প্রায় 20,000 কোটি টাকা এই মানুষগুলো জোগাড় করে নিলেন। ফলে এটা একটা এমন দেশ, ওই যে আলাদিনের চেরাগের কথা বলে, আলাদিনের চেরাগও কিন্তু সেই দত্ত এত টাকা এত অল্প সময় জোগাড় করে দিতে পারতো না। এরা ক্ষমতা পেলে যা করতে পারে। বাংলাদেশ আসলে সম্পদের আধার, এদের জন্য দুর্গতিরও আধার। এই সময় একসময় আমাদের সম্পর্কে বলা হয়েছিল সম্পদে পরিপূর্ণ একটা নরক, মানে জনগণকে নরকের মধ্যে রেখে একদল মানুষ সম্পদ হাতিয়ে নেয়, এবং সেটাই আমাদের এখানে চলছে। জি, আমি আসবো আপনার কাছে। আমি যেতে চাই উইলিয়াম প্রলয় সামুদ্রের বাপি, আপনার কাছেও আসতে চাই যে ক্ষমতা কি আপনার অবৈধ সম্পদ অর্জনের হাতিয়ার কিনা, বা এই যে বেনজির আহমেদের কথা বলা হচ্ছে, সাবেক আইজিপি, তাকে যদিও দুদকে তলব করা হয়েছে, এটি আসলে কত দূর এগোবে বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির দর্শকদেরকে, সহ আলোচক বিজ্ঞ প্রজ্ঞাবান মানুষ। আসলে হতাশার যে উচ্চতা, আসলে আমি মনে হয় সেই উচ্চতার নিচেই রয়ে যাচ্ছি, আর উঠতে পারছি না। ব্যক্তি হিসাবে, একজন সমাজকর্মী, একজন রাজনীতিবিদ, একজন ছোট্ট উদ্যোক্তা হিসাবে যখন এই ফিগারগুলো শুনি, যে কথা উনি বলেছেন যে আলাউদ্দিনের চেরাগ, আমার কাছে মনে হয় যে আলাউদ্দিনের চেরাগও এই এত ডিজিট উনি বলতে পারবেন না, চেরাগের সেই অ্যাডিশনাল ইন্টেলিজেন্সই নাই আসলে। আপনি যে ক্ষমতার কথা বললেন, ছোট ছোট, এটা তো উনি তো পুলিশের কমিশনার ছিলেন, ঢাকা মেট্রোল পুলিশের, র্যাবের ডিজি ছিলেন, পুলিশের আইজি ছিলেন, ওনার তো অনেক বড় জায়গায় উনি পারফর্ম করে এসছেন। কিন্তু আপনি ছোট ছোট যারা থানার ওসি, সাব ইন্সপেক্টর, তাদের সম্পদ যদি বিবেচনা করেন, আমি খুব ছোট্ট করে একটা কথা বলি, আমার ছেলে বাইরে লেখাপড়া করে, আমার টাকা পাঠাতে প্রায় খুব কষ্ট হয়, দেরি হয়, সময় মতো পাঠাতে পারি না। আমার ছেলে খুব করে বলে, তার উল্টা দিকেই, তারা মেসে থাকে 8-10 জন, একটা রুম ভাড়া নিয়ে থাকে, তার উল্টা দিকেই কিছু সরকারি কর্মকর্তাদের
মানে ম্যানশন যেগুলিকে বলে, মানে বড় বাড়িকে ম্যানশন বলে, তারা দুপুর 2টা 3টা পর্যন্ত ঘুমায়, তাদের ছেলেমেয়েরা স্কুলে কলেজে যায় না, তারপরে দামি গাড়ি নিয়ে সন্ধ্যার পরে ঘুরতে বেড়ায়, মাঝরাতে ফিরে আসে। তখন আমার সন্তান আমাকে বলে যে তুমি রাজনৈতিক নেতা, সরকারি দল করো, তোমার 20 তারিখের জায়গায় 25 তারিখ 26 তারিখ আমার পকেট মানি আসতে দেরি হয়, টিউশন দিতে আমার কষ্ট করতে হয়, আর রাস্তার ওপারে যে দৃশ্য দেখি তাতে তো মনে হয় যে মানে সিনেমার আরব্য উপন্যাসের কাহিনী দেখি। আসলে এটাই বাস্তবতা। সুতরাং ক্ষমতা এখন একটা শুধুমাত্র অর্থ এবং সম্পদ আহরণের একটা মানে সিঁড়ি হয়ে, ল্যাডার হয়ে দাঁড়িয়েছে। আর তবে একটা পাশাপাশি যে বিষয়টি আজকে অ্যাপ্রিসিয়েট না করলেই না, এই সমস্ত ক্ষমতাবানদের কিন্তু বিচারের আওতায় আনার একটা উদ্যোগ জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন। কারণ সেনাবাহিনীর সাবেক প্রধান, পুলিশের সাবেক প্রধান, এরা কিন্তু ম্যাটার্স, এদের যে সাইজ, এই সাইজ কিন্তু ম্যাটার করে কমিউনিটিতে। পাশাপাশি তাদের সম্পদের যে ভলিউম, এবার তাদের সম্পদের ভলিউম কিন্তু সমাজের উপর তাদের ডিটারমিনেশন, তাদের নিয়ন্ত্রণটা কিন্তু স্পষ্টত। তাদের হাতে তাদের নিজস্ব 2-3টা মিডিয়ার মালিক, প্রিন্ট মিডিয়ার মালিক, ইলেকট্রনিক্স মিডিয়ার মালিক, হাজার হাজার কর্মচারী কর্মকর্তা, তাদের নেটওয়ার্ক, তাদের যে কমিউনিটিস হিউজ পাওয়ারফুল। তা বিবেচনার পরেও জননেত্রী শেখ হাসিনা এই বিষয়গুলিকে অ্যাড্রেস করে তাদেরকে বিচারের আওতায় আনার যে কালচার, যে দৃষ্টান্ত তিনি শুরু করেছেন, সেটি মনে হয় যে সমাজ পরিবর্তনের নতুন আলোর দিশারি হতে পারে। এখন কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক হলাম, নিশ্চিত জীবনযাপন করলাম, এরকম আর দুর্নীতিবাজরা বা এই ধরনের মহান, কিন্তু ব্যাংকে এই যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, সেখানে টাকাও পায়নি না। আমি আসলে যদি অবৈধভাবে অর্জন করে থাকে সেটা আসলে কতটা বিচারে আসবে? আসলে যে ফ্যাক্টস এন্ড ফিগারগুলো আমরা মিডিয়াতে দেখেছি, আসলে একটা সামাজিক দায়িত্ববোধ থাকা দরকার। একজনের বিরুদ্ধে একটা তদন্ত হবে, আপনি মিডিয়াগুলা যদি এত ওপেন করে দেয় যে এই হবে, অ্যাকাউন্ট ফ্রিজ হবে, প্রতিদিন খবরের কাগজ পড়লেই যদি দেখি যে ওনার সম্পত্তি টাকা হচ্ছে, ওনার তদন্ত করছে, ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, উনি তো একটা বোকা লোক না। উনি ক্রিমিনোলজি পড়াশোনা করেছেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজির ছাত্র, উনি পিএইচডি করেছেন হাওয়াই বিশ্ববিদ্যালয় থেকে, প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে। তিনি যেহেতু সে ক্রাইমের শীর্ষ কর্মকর্তা, ক্রাইম নিয়ন্ত্রণের, তাকে আপনাকে ক্রাইম নিয়ন্ত্রণ করতে হলে তো আপনাকে সেই প্রিভেন্টিভ যে যোগ্যতা, সেই যোগ্যতাকে আপনার জানেন। একটা ক্রিমিনালের থেকেও তাকে হি হ্যাজ টু বি মোর স্মার্ট। সুতরাং এই সকল কিছু যার নখদর্পণে, সকল কিছু যার নিয়ন্ত্রণে, যিনি সকল কিছু জানেন, সে যদি কোনোভাবে আমি টের পাওয়ার আগেই উনি স্মেল করতে পারবেন। এই যে আমাদের সামাজিক দায়িত্ববোধ, উনি শুধু আইন সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা নয়, বরং জননেত্রী প্রধানমন্ত্রী নয়, মিডিয়ারও তো একটা আমার মনে সচেতন রোল পালন করা উচিত। কারণ এই সমস্ত বিষয় যখন আপনি কনফিডেন্সিয়াল ফোরকাস্ট করেন, কি হতে যাচ্ছে, কী হতে পারে, কি হওয়ার কথা, তাহলে কিন্তু তারা সচেতন হয়ে যায়, সাবধান হয়ে যায়। এই যে তার আলোচনা শুরু হওয়ার এতদিনকে সময় দেওয়া তার অ্যাকাউন্টসগুলি ফ্রিজ করার জন্য, মানে ইনস্ট্যান্টলি ভেরি ফার্স্ট স্টেজেই তার সকল কিছুকে ক্লোজ করে দেন তার বিরুদ্ধে এই সংস্থাগুলোর মুভ করা উচিত ছিল। দুদককে দে হ্যাভ টু বি মোর স্মার্ট। একটা মানুষকে স্পেস দিলাম, টাকা তো শেষ হবে, সে তো বোকা না। এখন এই স্পেসটা আমি দিব, আমি কেন আলোচনায় আসবো, আমি সমস্ত কিছু একটা গ্রাউন্ড ওয়ার্ক করে, হোমওয়ার্ক করে, প্রস্তুতি নিয়ে আমি একটা সার্টেন জায়গায় গিয়ে আমি তাকে একটা ব্লক তৈরি করে দেন আমি তার বিরুদ্ধে এক্সপোজ হব। এই যে ক্রিমিনোলজির যে ধারণা বা তার প্রিভেনশন বা তার যে ইমপ্লিমেন্টেশন, এখানেও কিন্তু আমাদের একটা ব্যাপক ঘাটতি রয়েছে। দিস অল লুফলস অ্যালাউ হিম টু ডু সাচ, মানে শিফটিং অফ হিস মানি। মানে এই যে ক্রাইম নিয়ন্ত্রণের দায়িত্বে যিনি ছিলেন, তিনি যদি ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে জনগণ কতটা নিরাপদ? মানে এটা এখন তো তাই হচ্ছে। এখন তো আসলে মানে দুর্ভাগ্যজনকভাবে এদেশে এখনো নয়। আপনি যদি দেখেন যে আগের যারা পুলিশের আইজি, আগে পুলিশের যারা ওসি, এসি, ডিসপি, এদের যদি সম্পদ বিবেচনা করেন, হয়তো আমার উপরে আমার বা বন্ধুরা, সহকর্মীরা বা এই ধরনের রাগ হবে। মানে আমরা তো আসলে লেখাপড়া করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বিদেশে লেখাপড়া করেছি, আমরা একটা সার্টেন প্রফেশন আমাদের আছে। আমাদের সম্পদ কত, আমাদের ব্যালেন্স কত, আমার বয়স 50, কিন্তু আপনি যদি সেই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অন্তত পার্টিকুলারলি এই প্রফেশনের মানুষদের সম্পত্তির বিবরণ চিন্তা করেন,
তাহলে আমার কাছে তো একটা আশ্চর্যর তো একটা শেষ সীমা থাকা দরকার। সুতরাং এই যে আয় এবং ব্যয়ের সাথে ব্যাপক অসঙ্গতি, আকাশ পাতাল ফারাক, এখানে একটা সোশ্যাল সামাজিক একটা মানে পুলিশিং সিস্টেম দরকার, যে একটা পুলিশের মধ্যে একটা ডিপার্টমেন্ট দরকার, কিন্তু যে কার কোন ক্ষমতায় থাকলে কি মানে অনেক সম্পদ অর্জন করা যায়, মানে সিস্টেমের সমস্যা কি নাই? করা তো যায়, যদি আপনি ক্ষমতার অপব্যবহার করা তো যায়, নিয়ন্ত্রণের অন্য কোনো উপায় নেই। আছে আমাদের। সেটা বলুন যে একজন ক্ষমতাবান মানুষ তার ক্ষমতার থেকে অতিরিক্ত সম্পদ যখন তার সঞ্চিত হয়, তার জমা হয়, সে অর্জন করে, তখনই তাকে আসলে সার্ভেলেন্সের আওতায় আনা উচিত। আমাকে ক্ষমতায় থাকাকালীন তো তাকে ধরা যাচ্ছে না তার প্রভাবের কারণে, কারণ ইন্টারনাল কোনো মেকানিজম নাই, ইন্টারনাল কোনো মনিটরিং সিস্টেম নাই। এখন রিটায়ার্ড করার পরে তাকে ধরতেছি, কিন্তু তার দায়িত্বে থাকাকালীন সময়ে তাকে যদি আমরা সার্ভেলেন্সে আনতে পারতাম, যেমন গতকালকে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে চুক্তি বাতিল করা হয়েছে। দিজ আর দ্য ভেরি অ্যাপ্রোপ্রিয়েট মানে ইনিশিয়েটিভস। আপনাকে ক্ষমতায় দায়িত্বে থাকার সময়ই সিদ্ধান্ত গ্রহণ করে তাদের বিরুদ্ধে প্রমাণ করতে হবে যে তুমি ক্ষমতায় চলাকালীন সময় তোমাকে চ্যালেঞ্জ করা যায়। এই কালচারটা ডেভেলপ করতে হবে। রিটায়ার্ড হয়ে গেছে, 1000 কোটি টাকার মালিক হলো, সম্পত্তি কিভাবে রেজিস্ট্রি হলো, সেই সক্ষমতা কি আমাদের সেই রতন ভাই যেটা বললেন যে তাদের আছে, রতন ভাই কথা বললেন যে প্রপার্টি তার 100 বিঘার উপরে থাকার কথা না, প্রপার্টি থেকে নিজের নামে আসলে করে না। এই যে তা আমরা দেখেছি বেনজির সাহেব, তার সন্তান সন্ততি, তার একটা ছেলে সন্তান নাই, 2টি মেয়ে, তার স্ত্রী, বিভিন্ন লোকের নামে, আমি এমনও জানি কাকুর বাকুর ড্রাইভারদের নামে আজ এই সমস্ত মানুষের প্রপার্টি করে, এবং একটা ব্যাকআপ সাপোর্ট রাখে, কাগজপত্র রাখে যে পরবর্তী সময় এলে ওইটা তখন প্রডিউস করে দিবে। সো এগুলি করা মানে খুবই মানে ইন্টেলিজেন্সরাও ধরা খুবই কঠিন। কিন্তু যদি ইন্টারনাল খুব সৎ এবং অ্যাক্টিভ এবং তাদেরকে এম্পাওয়ার করা হবে, আর পুলিশের আইজির বিরুদ্ধে যদি পুলিশের ডিপার্টমেন্টের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাকশন নিতে যায় বা গোয়েন্দা প্রতিবেদন যায়, তাহলে তারই তো চাকরি থাকবে না। এখন আমাদের যে ইন্টেলিজেন্সগুলো কি কাজ করে, তারা তো এখন তার মনে করেন যে সেই সংস্থাগুলোর নাম বলা যাবে না, তারা তো অনেকেই আছে। হ্যাঁ, ইন্টেলিজেন্সগুলো তো তাদের নিরপেক্ষতা থাকা উচিত, এবং ইন্টেলিজেন্সগুলো সরাসরি আমি মনে করি যে এই ধরনের ক্ষমতাশীল মানুষের কাছে রিপোর্টেবল না থেকে আমার মনে হয় HPM অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় এই সমস্ত জায়গায় তাদেরকে রিপোর্টিং এই ফ্যাসিলিটিসটা নিয়ে আসুক, নাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র আপনি বেনজির কেন বলেন, অন্যান্য সরকারি কর্মকর্তাদের কথাও যা শুনি, এবং তার বিরুদ্ধে তো কিছু অ্যাকশন মাননীয় প্রধানমন্ত্রী নিচ্ছেন। সুতরাং এই হতাশা আমাদের আছে, এই দুঃখ কষ্ট আমাদের আছে, কিন্তু সাথে সাথে যে মেসেজ আমরা আজকে দেখি, যে আলোর আমরা সন্ধান দেখি, যে মাননীয় প্রধানমন্ত্রী একটা কালচার শুরু করেছেন যে এই ধরনের ক্ষমতাশীল মানুষদেরকে বিচারের আওতায় আনা, এইটাই হলো গুড হোপ, এটাই হলো আগামী দিনের সম্ভাবনা। আমরা আসবো একটি বিরতি থেকে। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধান নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমরা আবারও যেতে চাই কমরেড রাজিকুজ্জামান রতন আপনার কাছে। আসলে এমপি আনার খুন, বেনজিরের সম্পদের পাহাড়, আজিজ আহমেদের স্যাংশনে, এইসব আসলে কিসের ইঙ্গিত? এই যে 3টি জায়গায় 3জনই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, হঠাৎ করে গত 2 সপ্তাহ ধরে এখন সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তো সরকার কি বিব্রত কিনা, শঙ্কা কতটা দেখেন এইসব বিষয়গুলো নিয়ে? সরকার যে বিব্রত কিনা এটা তো ওয়াহিদুল কাদের বলেছেন, তারা বিব্রত নন। তাতে করে কি বোঝায়? এই কথাটা বলতেও তো এখন আমাকে বিব্রত হতে হচ্ছে। এই কথা তো সরকার একটা তার নলেজে নেওয়ার কথা এবং অ্যাকনলেজ করার কথা। নলেজে এসছেন কিন্তু অ্যাকনলেজ করেননি। ওবায়দুল কাদের বলে ফেলছেন বিব্রত নন, কিন্তু মানুষ তারা কিন্তু এটাতে বিস্মিত যে কেমন করে এটা হয়। একজন এমপি পরপর 3বার এমপি হলেন, তিনি ল মেকার, কীভাবে তিনি ল ব্রেকারে পরিণত হয়ে গেলেন? 500 কোটি টাকার সোনা চোরাচালানের সঙ্গে এবং তার ভাগ বাটোয়ারার সঙ্গে তার নাম জড়িয়ে আছে, এটা গেল এক। পুলিশের আইজির নামটা জড়িয়ে আছে কত কিছুর সঙ্গে। তার 3 কন্যা, তার 2জন যখন বিশ্ববিদ্যালয়ে পড়েন সেই সময় তারা বাংলাদেশে একটা টিভির মালিক হয়ে গেলেন। মানে কীভাবে এটা সম্ভব? এবং ওই টিভিটা প্রথমে তার ছিল না, টিভিটা আরেকজনের নামে বরাদ্দ ছিল, সেটাও দখল হয়ে গেল। এই দখল করার ক্ষেত্রে ক্ষমতার কি বিরাট প্রভাব, এটা টাকা লাগেনি, তার কাছ থেকে লিখে নেওয়া হয়েছে, এরকম কথা এখন আছে। এখানে একটা প্রলয়দা একটা চমৎকার কথা বলেছেন যে আমাদের মিডিয়ার ভূমিকাটা কি হওয়া উচিত। মিডিয়া সব কিছু কি ডিসক্লোজ করে দেবে?
কিন্তু আমার কাছে আবার অন্যটা মনে হয় যে মিডিয়াতে যদি এগুলো ডিসক্লোজ না হতো তাহলে হয়তো এতখানি চাপও তৈরি হতো না। যে কারণে একসময় মিডিয়াকে তো ফোর্থ স্টেট বলা হয়, রাষ্ট্রের 3টা অঙ্গের পরে আর একটা অঙ্গ, চতুর্থ অঙ্গ, যেটা সব অঙ্গকেই প্রভাবিত করে এবং জনগণকে সচেতন করে, জনগণকে দেখিয়ে দেয় এবং জনগণকে দেখতে উদ্বুদ্ধ করে। ভাই আপনার সাথে একটু যোগ করি, যদি বেয়াদবি না না, হ্যাঁ মিডিয়া সচেতন করবে, কিন্তু অপরাধীদের সচেতন করে ফেলে তো তখন এটা অপরাধীদের যে লিঙ্ক আপনি যে না, তাহলে যারা কর্তৃপক্ষ আছে তারা এটা প্রকাশ না করতো। হ্যাঁ, মিডিয়ার তো কাজ সংবাদ, সেটাই তাদের যে লিঙ্ক, মিডিয়া এটা প্রকাশ করার আগেই তাদের লিঙ্ক কিন্তু ঠিকই খবর পেয়ে গেছে, ফলে তারা তাদের মতো করে কাজ করেছে। এখন মিডিয়া যেটা হয়েছে, একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছে, পাবলিক পারসেপশনটা একটা প্রেশার তৈরি করেছে সরকারের উপরে, এবং যে কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতে বাধ্য হলেন যে আমরা বিব্রত নেই। তার মানে প্রশ্ন এসেছিল আপনারা কি বিব্রত কিনা। এখন আমাদের যে সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী তারা দেন না কেন? আমাদের সংবিধানে না আছে 20 নম্বর অনুচ্ছেদে যে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ থাকতে পারবে না। এক্স্যাক্টলি। তাহলে সংবিধানটা এত উপরে তুলে রেখেছি আমরা, সংবিধানের বাইরে এক চুলও আমরা নড়ব না, কিন্তু সংবিধানের কথা বলে বলে চুল ছেঁড়াছিঁড়ি কত করছি, কিন্তু সংবিধানে বলা আছে যে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ থাকতে পারবে না। তাহলে উনি যেটা বললেন, পুলিশের ওসি থেকে শুরু করে কিংবা তারও নিচের কর্মকর্তা থেকে শুরু করে তাদের কার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ সম্পদ আছে, এটা আমরা বের করতে পারলাম না কেন? কারণ গত 52 বছরে আমরা এই আইনটা এখনও করতে পারি নাই যে একজন সরকারি কর্মচারী তিনি যে রাষ্ট্রের কাছ থেকে বেতন নেন, জনগণের ট্যাক্সের টাকায় চলেন, তিনি এই ট্যাক্স পেয়ারদের টাকায় চলে কিভাবে চলেন তার একটা আয়ের বিবরণী থাকা দরকার। সেটা আমাদের নাই। 2 নম্বর হচ্ছে কেন নাই? তো তারা এত প্রভাবশালী, তার মানে আমরা তো সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছি। আর বেনজির সাহেব যে এত ক্ষমতা সম্পন্ন হয়েছিলেন, এর পেছনে 2018 সালের নির্বাচনটা আছে। তারা বলছেন যে আমরা তো সেই নির্বাচনের অর্কেস্ট্রার কাজটা করেছি, অর্কেস্ট্রেশন অফ দ্যাট ইলেকশন। ফলে আমাদেরকে কে দেখবে, এরকম একটা পরিস্থিতি তেমন তাদের আছে। ঠিক তেমনি দেখুন, আমাদের যারা পার্লামেন্ট মেম্বার হয়েছে, পার্লামেন্ট মেম্বাররা নির্বাচনের আগে একটা হলফনামা দেন। হলফনামায় তো তারা হলফ করে বলেন যে তারা এই সম্পদ তার আছে। আমরা ধরে নিলাম সেটাই সত্য। সেটা সত্য হলে সম্পদ যে এত দ্রুত বৃদ্ধি পায় 5 বছরে, এটা নিয়ে দুদক আজ পর্যন্ত শতপ্রণোদিত হয়ে কোনো ভূমিকা পালন করেছে? এখন দুদক বলি আর এনবিআর বলি, তারা দুইজন কীরকম? এখন যদি 1 লক্ষ মানুষকে 50,000 টাকা করে তারা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ধরেন, তাহলে মোট ট্যাক্স আদায় হবে কত? 500 কোটি টাকা। আর একজন ব্যক্তিকে ধরতে পারলেই 5,000 কোটি টাকা বের করা সম্ভব। তারা একজন ব্যক্তিকে তোয়াজ করবেন, ধরবেন না, কিন্তু ওই 1 লক্ষ মানুষকে হয়রানি করবেন। আমি তার মানে বলছি না যে ছোটোদেরকে ছেড়ে দাও, আমি ছোটোদেরকে ধরার ব্যাপারে আপনি যত তৎপর, তার ন্যূনতম তৎপরতা যদি এই বড়োদেরকে ধরতেন, তাহলে এই বড়োদেরকে দেখেই কিন্তু ছোটরা শিখতো, তখন আর ছোটদেরকে ধরতে হতো না। এখন আমরা বলছি কি, জানতে চাই, আপনি তো বৌদ্ধ মানুষ, যে দুদক যে ইনস্টিটিউটটা, এটা তো একটা সেন্ট্রাল অর্গানাইজেশন, কিন্তু এটা তো ডিসেন্ট্রালাইজেশন নাই। এটা মনে করেন দেশের একটা শীর্ষ জায়গায় বসে আছে, যাদের নাম পেপার পত্রিকায় আসলো তাদের থেকে ধরে ধরে পিক করলো, মানে তাদের কিন্তু সেকেন্ড পিক করার সুযোগ নাই। তারা যে অলরেডি দুদক কিন্তু পত্রিকা দেখে করা উচিত নয়। প্রথমত পত্রিকাটা অনেক সময় পত্রিকার রিপোর্ট সবসময় তথ্য ঘনিষ্ঠ নাও হতে পারে, কখনো কখনো ইন্টেনশনালও হতে পারে, হ্যাঁ, অথবা ভুলও হতে পারে। দুদকের তো একটা নিজস্ব ইন্টেলিজেন্স আছে, সেই ইন্টেলিজেন্স, তার ইন্টেলিজেন্সিটা কোথায়? যেমন বাংলাদেশ ব্যাংকের একটা ইন্টেলিজেন্স আছে, তার ইন্টেলিজেন্সি নিয়ে প্রশ্ন তোলে। দুদকের একটা ইন্টেলিজেন্স আছে, দুদকের একটা গোপন মানে তদন্ত সংস্থা আছে, সেই গোপন তদন্ত সংস্থা এত গোপনে থাকে যে কেউ কখনো তার কর্মতৎপরতাই দেখতে পায় না। যে কারণে দুদককে একসময় বলা হতো নখদন্তহীন, এখন তাদের নখদন্তের কথা বলা হচ্ছে ইচ্ছাবিহীন। আমার ইচ্ছাই নাই, আমার নখদন্ত দিয়ে কী হবে? তো এখন সেই ক্ষেত্রে এই যে ঘটনাগুলো মানুষকে ভাবিয়ে তুলেছে, এই কারণে দুর্নীতির বহুমাত্রিক প্রভাব থাকে। যেমন উনি বলছিলেন তার ছেলের সন্তানদের উপর তার প্রভাব পড়লো, যে অমুকের বাবা কি করে যে সে এত জৌলুস। আমি এই শুরুতে আপনাকে একটু শেষ কোশ্চেন একটু যুক্ত করে দিতে চাই, সেটি হচ্ছে যে এই যে শুরুতেই তার টাকা সরিয়ে নেওয়ার সুযোগটি পেল, শেষ পর্যন্ত আসলে কোনো নজির স্থাপনমূলক কোনো বিচার, যদি অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি প্রথমত এইটার বিচারটা চলবে এত দীর্ঘমেয়াদী যে বেনজির হয়তো এই টাকাটা পরিপূর্ণভাবে ভোগ করতে পারবে না, কিন্তু যে টাকাটা তার হাতে আছে সেটা নিয়ে বাকি জীবনটা সে আরামেই কাটিয়ে দিতে পারবে। টাকা তো আর পুরাই ফেলতে পারবে না। টাকাটা যে সে ব্যাংকে থেকে তুললো রতন ভাই, তার তো একটা স্টেটমেন্ট আছে,
আপনি ধরেন গত 1 মাসে তার আগে, সেটাই আমি বললাম 6 মাসের আমি স্টেটমেন্ট নিলে তো বুঝতে পারবো। আগে তো ব্যাংকিংটা ম্যানুয়ালি মেইনটেইন করা হয়। এখন যেটা হলো, আপনি একটু কথা বলেছিলেন যে হ্যাঁ এরা এত ইন্টেলিজেন্স, যে এরা ইন্টেলিজেন্ট, যে এরা হয়তো তাদের একটা ব্যাকআপ সাপোর্ট রেখে অনেক জায়গায় টাকাটা তারা বিস্তৃত করে রেখেছে, ডিস্ট্রিবিউট করে রেখেছে, সেখান থেকে অনেকে টাকা মেরে দেবে। আমরা শুনেছিলাম যে এরশাদের টাকা অনেকের মেরে দিয়েছিল, এরশাদ তাদেরকে টাকা দিয়েছিল, মেরে দিয়েছিল। এরকম এরা হয়, চোরের উপর বাটপাড়ি হয়, এগুলো আমরা শুনেছি, আমাদের প্রবাদ বাক্যগুলো তো এমনি হয়নি। কিন্তু যেটা হলো জনগণের যেটা হারালো, জনগণ কি সেটা ফিরে পাবে? পাবে না। তো দুর্নীতির যে একটা বহুমাত্রিক প্রভাব আছে, যে আমাদের জাতীয় আয়ের কত অংশ তার পকেটে চলে গেল, জনগণের কষ্টার্জিত সম্পদ কিভাবে ব্যক্তি তসরূপ করলো, দেশের সম্পদটা কিভাবে দেশের বাইরে চলে গেল, সবচেয়ে বড় কথা জনগণের মনস্তত্ত্বের উপর কীভাবে প্রভাব পড়লো, যে দেখো একটা এইরকম কর্মকর্তা কীরকম দুর্নীতি করতে পারে, ফলে আমিও ভবিষ্যতে এইরকম হব। আর বাবাকেও সন্তানরা বলবে তুমি বা কী করো যে তুমি এরকম কিছু করতে পারো না। ফলে হয় কি, দুর্নীতির মনস্তত্ত্বটাকে আরও প্রভাবিত করে, ছড়িয়ে দেয়। এবং শেষ পর্যন্ত কি হয়, আমরা তো অনেক বড় বড় দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে গ্রেপ্তার হতে দেখেছিলাম না? আচ্ছা, 1 বছর পরে আর খবর আছে তাদের? অনেকে মনে করে এটা কিছুদিন এরকম হইচই থাকবে, একটা তোলপাড় হবে, ওই পুকুরে ঢিল ছুড়লেও পানিতে প্রবল তরঙ্গ তৈরি হয়, কিছুক্ষণ পর পানিটা থিতিয়ে যায়, ওরা থিতিয়ে যাওয়ার অপেক্ষায় থাকবে, হয়তো এরকম থিতিয়ে যাবে, এই সুযোগে অন্যরা তাদের মতো করে গুছিয়ে নেবে। আসবো বিরতির পর, হয়তো আবারও আসবো। আমি যেতে চাই উইলিয়াম প্রলয় সামন্ত আপনার কাছে। আসলে যে বিষয়টি বললেন জনাব কমরেড রাজুজ্জামান রতন, যে আসলে প্রথমে কিছুদিন আলোচনা হয়, পরে আসলে থিতিয়ে যায়, এখন এখানেও কি একই অবস্থা হবে কিনা? এবং এই যে 3টি ঘটনা, এমপি আনার খুন, বেনজির, আজিজ আহমেদ স্যাংশন ইস্যু, এইসব ইস্যুতে আসলে দায়টা কার? সরকারের কোনো দায় দেখেন কিনা? যদি একজন উপদেষ্টা বলেছেন সরকারের যে এটি তাদেরকে প্রোটেকশন দেয়া হবে না, বেনজির এবং হচ্ছে আপনার আজিজ আহমেদ ইস্যুতে, দৃষ্টান্তমূলক বা নজির স্থাপনমূলক কোনো বিচার? ধন্যবাদ। নজির স্থাপনটা করবেন কিভাবে? টোটাল ইন্টিগ্রেটেড যদি অনেস্টি আমাদের না থাকে, আপনি দেখেন 2-3 বছর আগে যখন ওই যে ক্যাসিনো ঘটনাগুলো ঘটলো, জননেত্রী শেখ হাসিনার ফার্ম ডিসিশনে আমাদের দলের সমর্থক বলে যারা পরিচিত, তাদের মধ্যেও ডাকসাইটে যারা ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করে, যুবলীগ, অমুক লীগ, তমুক লীগ, ডাকসাইটের নেতাদেরকে এই ক্যাসিনো কার্যকলাপ তাদের অ্যারেস্ট করা হলো, তাদের পদ পদবি কেড়ে নেওয়া হলো এবং তাদের জেলে পাঠানো হলো। এখন টোটাল যে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইনি যে জটিলতা বা আইনি যে লেয়ারগুলো বা টায়ারগুলো রয়েছে, দেখেন 2-3 বছরের মধ্যে তারা জামিনে বেরিয়ে গেছে, তাদেরকে অনেক জায়গায় মামলা থেকে তারা নিষ্কৃতি পাচ্ছে। আপনি দেখেন যে যখন জেলে ছিল তখনও ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছে। এখন সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার যে অ্যাটিটিউডটা বিবেচনা করেন, যে সে দলের গুরুত্বপূর্ণ নেতাদেরকেও স্পেয়ার করে নাই, যে ঢাকা শহর যারা প্রভাবিত করতে পারে, ঢাকা শহরের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে, তাদেরকেও একটা সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কিন্তু তাদেরকে জেলে পুরেছেন, পদ পদবি কেড়ে নিয়েছেন, একটা শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু টোটাল সিস্টেমটা উনি তো আর কোর্টে গিয়ে এজলাসে বসবেন না, উনি তো আর পুলিশের যে প্রতিবেদন, প্রাথমিক প্রতিবেদন সেগুলো কোর্টে জমা দিবেন না। এখন টোটাল সিস্টেমটা এত করাপ্ট, তাদের কাছে টাকা আছে, এই কনসার্ন জায়গাগুলিতে তারা টাকা দিয়ে তারা পুলিশের প্রতিবেদন, জামিন, এই মামলার আসামিদের মুখ বন্ধ করা। তার মানে কি, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ যদি সমাজে তৈরি না হয়, তাহলে একজন মানুষের সদিচ্ছার কারণে কিন্তু আসলে সমাজটা পরিবর্তন করা খুব কঠিন। আপনি দেখেন, যখন আমাদের দেশে শীর্ষ সন্ত্রাসী খুনিদেরকে সো কল্ড ক্রস ফায়ারের নামে পুলিশ তাদেরকে অস্ত্র উদ্ধার মারা শুরু করলো, মানবাধিকার কর্মীরা কিন্তু অনেক চেঁচামেচি, রতন ভাইরাও নন জুডিশিয়াল কিলিং, এই কিলিং, সেই কিলিং, কিন্তু একটা উদ্যোগের ফলে কিন্তু ঢাকা শহর সহ বাংলাদেশ কিন্তু মানে যে র্যান্ডম চাঁদাবাজি, রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই বা রাস্তায় দাঁড়িয়ে এখনো আছে, আর সেটা অন্য ফর্ম যত্রতত্র আছে না, কিন্তু ওরকম রাস্তায় গুলি করে সাইড বন্ধ করে নাই, অফিসে গিয়ে নাই, প্রকাশ্যে হুমকি দিয়ে নাই, এগুলো কিন্তু যারা বেশি প্রভাবশালী হয়তো মুষ্টি কয়েকের মধ্যে চলে গেছে। একটা মিউচুয়াল, একটা প্রেমের মতো হয়েছে না, আপনি একটা ভালো বিজনেস করতে চান, আমি ক্ষমতাশালী লোক, আপনার সাথে আমার একটা মিউচুয়াল ডিল হচ্ছে, এটা বলে ছিচকে চোররা চাঁদাবাজি করতে, এখন তো প্রভাবশালীরা, এখন আগে খুনিরা একটা বুলেট 350 টাকা বা 500 টাকা হোয়াটএভার এর প্রাইস, আই ডোন্ট নো, আমি শুনেছি, এইটা দিয়ে আগে চাঁদাবাজি, এখন প্রভাব প্রতিপত্তি পদ পদবি নিয়ে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মানে এটার প্যারাডাইম শিফট ঘটেছে, এটা সংস্কৃতির একটা পরিবর্তন হয়েছে। এখন তারপরে তো হয়েছে,
কিন্তু আগে রাস্তায় যত্রতত্র রাস্তায় গুলি করে মারতো, এখন বছরে এইসব ঘটনার আসলে দায় দিবেন কাকে? আসলে সমাজ ব্যবস্থা, এটা আমাদের তো ভ্যালু সিস্টেম। আমাদের মানুষের একজন পুলিশ যদি একজন জঘন্য আসামির পক্ষে একটা ইতিবাচক প্রতিবেদন দেয়, একজন বিচারক যদি চেয়ারে বসে একজন জঘন্য অপরাধীকে জামিন দিয়ে দেয়, মুক্ত করে দেয়, তাহলে আপনি একজন মানুষের সদিচ্ছায় কতটুকু পরিবর্তন করা সম্ভব? আপনি এই তার ইনসিডেন্ট আমি বলেন, দেখেন সেই 3 বছর আগে আমি বললাম যে গুরুত্বপূর্ণ ছাত্র যুব নেতাদের সে বিচারের আওতায় আনলো, পদবি কেড়ে নিল। তারপরে আপনি বেনজিরের কথা উনি বলেছেন যে এই ক্ষমতায়নের পিছনে বা পুলিশ মনে করে বা কেউ মনে করে বেনজিরের একটা বিরাট ভূমিকা ছিল। এটা তো উনি স্পেয়ার করেন নাই তাকে, যেই দিন উনি জেনেছেন। এবং আমি কালকে মাননীয় ওবায়দুল কাদের সাহেব প্রেস কনফারেন্সে ছিলাম, সরকার প্রধান তিনি নাকি উষ্মা প্রকাশ করেছেন, তিনি হতাশা প্রকাশ করেছেন যে এই মানুষটির পক্ষে এত বড় দুর্নীতি কিভাবে সম্ভব হতো। তার মানে কি, যে যাদের কনসার্ন তার কাছে ঘটনাগুলি পৌঁছে দেওয়া, তারা প্রপারলি পৌঁছায় নাই। যখন তার কাছে এই খবর গেছেন এবং তার নির্দেশ ছাড়া তো আসলে এইগুলো ঘটে নাই, উনি তো নির্দেশ দিয়েছেন। বিচারের নজির স্থাপন হবে, মানে এই নেক্সাস কি ভাঙবে নাকি আমরা আবারও দেখতে থাকবো ক্ষমতার বলয় থেকে এই ধরনের অবৈধ সম্পদ অর্জন? এখন ক্ষমতায় যারা থাকেন, ক্ষমতার আরেক নাম হলো মেশিন, মানি মেকিং মেশিন। মানে এই ধরনের ঘটনা আরো এটা আমেরিকাতেও আছে। আপনি আমেরিকার যারা লবিস্ট, যারা সিনেটর, তারাও প্রচুর টাকা সম্পত্তির মালিক, তাদের চাকরি যায়, পদ যায়, তাদের পদ কেড়ে নেওয়া হয়। এটা একটা অতি প্রাকৃতিক ন্যাচারাল বিষয় হয়ে যায়। আপনি আমেরিকাতে দেখবেন যে অনেক সিনেটরের অবিশ্বাস্য রকমের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকার কারণে যেমন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ হয়েছে যে ট্যাক্স ফাঁকি, ট্যাক্স না দেওয়া, এমনকি আরো বড় যে জুকারবার্গের বিরুদ্ধে তাদের সিস্টেম কিন্তু ঠিক আছে, গুটি কয়েক লোক করতে পারে। এখন আমাদের এই সিস্টেমের প্রতিটা লেয়ার গুলোকে শুদ্ধিকরণে না গেলে, আমি যদি আমার দায়িত্ব পালন না করি, আমি একজন পুলিশ কর্মকর্তা, আমার যে প্রতিবেদন সঠিক না, আমি একজন সাংবাদিক, আমার প্রতিবেদন সঠিক নয়, আমার কথা হলো যে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদলের ক্ষমতার একটা দায়িত্ব আছে, তারা পালন করার চেষ্টা করে। এবং যখন শেখ হাসিনা করছেন, এটা প্রমাণ এই ঘটনাগুলো, এই কিন্তু আমাদেরকেও তো সচেতন হতে হবে, আমাদেরকেও সাপ্লিমেন্টারি ভূমিকা রাখতে হবে। একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আবার দেখা হবে। ভীষণ স্মার্ট টিভিতে সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। স্টুডিওতে দুজন অতিথি আছেন, আবারও যেতে চাই। কমরেড রাজিকুজ্জামান রতন, আসলে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন শেষ হলো, আপনি নিজেও দেখেছেন সংঘাত, সংঘর্ষ, ভোটারবিহীন 35% ভোট, সেই ভোটারের আকাল কিন্তু রয়েই গেল। ভোটের কি আসলে কি চিত্রটাই কি হারিয়ে গেল বা বদলে গেল কিনা? ভোটের যে চিত্র আমরা আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দেখানো হবে 35%, সেজন্য ঘুরে ফিরে 36 হবে, 35 হবে। সিদ্ধান্ত কারা নিয়েছে? 35% আমাদের নির্বাচন কমিশন নিয়েছে। না আগে বলেছে তারা নাকি? দেখুন, বলা হলো যে নির্বাচনে ভোট 30-এর নিচে থাকবে। আচ্ছা, তারপর বললো যে যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট। এবং প্রথমবার যখন 36% ভোট হলো, তারপর বললো দ্বিতীয় ভোটে এর চেয়ে একটু বাড়বে, তাহলে তখন তাকে একটু বাড়িয়ে তো 37 দেখাতে হচ্ছে। তার মানে তাদের কথাটাকে যদি আমি একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে তারা নিজেদের একটা তৈরি করে নিয়েছেন যে আমরা এর মধ্যেই রাখবো। এখন রাখবো, আর বাস্তবে আপনারা যারা সাংবাদিকরা ছবি তুলে দেখাচ্ছেন যে ভোটের খরা, ভোটার খরা, এবং এটা দেখার পরে প্রথম দ্বিতীয় ধাপের পরে তৃতীয় ধাপে গিয়ে তারা বলল এইরকম পরিস্থিতিতে যদি উপজেলা চেয়ারম্যান না হতে পারে, তাহলে পরে আর হবো কখন? এই জন্য সংঘাতের তীব্রতাটা এখন একটু বাড়ছে। প্রথমবার একটু সন্দেহ ছিল, দ্বিতীয়বার তারা একটু আস্থা পেয়েছে, তৃতীয়বার তারা একটু সহিংসতার দিকে গিয়েছে। এবং দেখুন, গড়ে প্রত্যেকবারই হলফনামায় আমরা দেখছি যে উপজেলা নির্বাচনের কেন্দ্রের প্রথম কোটিপতি ছিলেন 94 জন, দ্বিতীয় ধাপে 105 জন, তৃতীয় ধাপেও 100 জন। তার মানে কোটিপতিদের সংখ্যাটা কীরকম বাড়ছে? তা টাকার একটা গরম আছে না? টাকা যেমন অর্জন করতে হয় অন্যকে অনেকভাবে করে প্রভাবিত করে, প্রতারিত করে, কখনো বা নিঃস্ব করে দিয়ে টাকা অর্জন করতে হয়, ঠিক তেমনি টাকা আবার নিজেকে এতখানি ক্ষমতাবান করে যে অন্যদেরকে ক্ষমতাহীন বানিয়ে দেয়। ফলে সেই টাকাকে রক্ষা করা অথবা নিজের ক্ষমতাকে সম্প্রসারিত করার ক্ষেত্রে জনপ্রতিনিধি এই ধরনের একটা সিল থাকাটা আবার খুব দরকার। যে কারণে এখন দেখবেন শুধু উপজেলা নির্বাচন না, এরপর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখবেন যে একই ধরনের ঘটনা ঘটতে থাকবে। একসময় যে নির্বাচনগুলো ছিল জবাবদিহিতার, নির্বাচন ছিল জনমতের প্রতিফলনের, নির্বাচন ছিল একটা গণতান্ত্রিক চর্চার সর্বনিম্ন স্তরের মানে বলবো যে একটা প্রকাশ, সেই সমস্ত কিছু কিন্তু এখন ধ্বংস হয়ে যাচ্ছে। এখন হচ্ছে যে উপর থেকে ক্ষমতা প্রদর্শনের সর্বনিম্ন ধাপ পর্যন্ত কিভাবে ক্ষমতাটা প্রদর্শিত হবে, কিভাবে ক্ষমতা এবং সম্পদ হাত ধরাধরি করে চলবে, এবং
তার সঙ্গে যেটা হবে যে আমাদের দেশে যেহেতু জবাবদিহিতাটা প্রায় নাই হয়ে গেল, মাঝে মাঝে প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের প্রলয়দারা একটু স্বস্তি পেতে চান, তিনি একা একা কিছু করছেন। তাই এটা তো কোনো একা করার ব্যাপার না, এটা একা করার ব্যাপার না, এটা একটা সামগ্রিক ব্যবস্থাপনা যদি ঘাটতি হয়ে যায়, যেটা তিনিও একবার উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি এককভাবে কি এই ধরনের একটা ব্যবস্থাটাকে সুষ্ঠু রাখতে পারবে? আর এটা কিন্তু একটা বড় ইন্ডিকেশন যে একা একজনকে করতে হচ্ছে, তার মানে প্রতিষ্ঠানগুলো দাঁড়াচ্ছে না, প্রতিষ্ঠানগুলো ক্ষমতাহীন হয়ে যাচ্ছে, অথবা প্রতিষ্ঠানগুলো নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এক সময় বলা হতো যে নুনের পুতুল সাগর মাপতে যায়, আর নুনের পুতুল যদি সাগর মাপতে যায়, সে তো ওই সাগরের পানিতে গলে গিয়ে আরও লবণাক্ততা বাড়িয়ে তোলে। এরকম আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হয়েছিল দুর্নীতি দমন করবার জন্য, তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে দুর্নীতি আর দমন হয় না, দুর্নীতির সম্প্রসারণ হয়। ফলে এই নির্বাচন যখন দেখি, নির্বাচন তখন আর জনমতের প্রতিফলন হয় না, নির্বাচন জনগণের উপর একটা কর্তৃত্ব করার একটা ব্যবস্থা হিসাবে আবির্ভূত হয়ে গেছে। আমরা দুটো জিনিস এই জন্য দেখতে চাই, একটা আইন লাগবে, 2 নম্বর হচ্ছে যে একটা জবাবদিহিতা লাগবে, 3 নম্বর লাগবে একটা জনসচেতনতা লাগবে। এখন জনসচেতনতার জায়গাটা যদি এরকম হয়, যার ক্ষমতা আছে জনতা তার পিছনেই থাকবে, অথবা আমার ক্ষমতা থাকলে জনতাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো, তাহলে এই মানসিকতা থাকলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্রের, আর তার বহিঃপ্রকাশ ঘটে এই ধরনের দুর্নীতি এবং গণতন্ত্রহীনতা দুটো কিন্তু হাত ধরাধরি করে চলে। আমরা এই জন্য একসময় যেটা প্রলয়দা একটু বলেছিলেন না, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা সোচ্চার ছিলাম। আমরা দেখেছি বিচার বহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ড বিচারহীনতাকে শুধু বাড়িয়ে তুলেছে তা নয়, দুর্নীতিটাকেও পৃষ্ঠপোষকতা করেছে। এবং সে কারণে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে 2-1 মানুষকে হয়তো হত্যা করা গেছে, কিন্তু ব্যবস্থাটা আরও বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। যে কারণে যদি জবাবদিহিতাটা থাকতো, বিচারের মধ্যে সবাই পড়তেন। বিচার মানে কি? যাচাই করে দেখা। আমরা বিচার এবং রায় দুটোকে যেন এক করে না ফেলি। একটা প্রথমত বিচার করতে হয় যে আসলেই তো সেনাবাহিনীর প্রধানের কি এই কাজগুলো করা উচিত, কিংবা একজন পুলিশের প্রধানের এই কাজগুলো কি করা উচিত। একটা টিভির মালিকানা কিভাবে হস্তান্তরিত হয়ে যায়, তার কি কোনো আইন থাকবে না? একটা ব্যাংকের মালিকানা কিভাবে হস্তান্তরিত হয়ে যায়, তার কি কোনো আইন থাকবে না? কিংবা একটা স্কুল কিংবা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী তিনি কিভাবে একটা টিভি সেন্টারের মালিক হয়ে যান, এগুলোর কি কোনো বিচার করা থাকবে না? এগুলো থাকলে কিন্তু তাহলে আর এই পরিস্থিতি হতো। এখন একটা কথা বলে আমি শেষ করি, রাস্তায় যখন গাড়ি চলে এটা তো লুকিয়ে রাখা যায় না। একটা দামি গাড়ি যখন কোনো একজন কর্মকর্তা চালান, তখন সাথে সাথে তো চোখ পড়ে যাওয়ার কথা, এই গাড়ি কেনার পেছনের টাকাটা যোগান দিল কে। তো এই যে এই ধরনের আমাদের চোখের সামনে যা ঘটছে, সেটাকেও যদি দেখতো আমাদের প্রতিষ্ঠানগুলো, তাহলে দুর্নীতিটা লাগাম টেনে ধরা যেত। দুর্নীতি একটা ব্যবস্থার ফসল, আবার দুর্নীতিটা সম্প্রসারিত হয় জবাবদিহিতার অভাবে। ফলে আমরা মনে করি উপজেলা নির্বাচন তার একটা প্রতিফলন ঘটছে। জি, আমি একটু যেতে চাই উইলিয়াম প্রলয় সামুদ্রের ব্যাপারে, আপনাকে দিয়ে শেষ করব। আমরা কি নির্বাচনের জনপ্রিয়তা, প্রতিদ্বন্দ্বিতা, ভোট, উৎসব এসবকে হারিয়ে যাচ্ছি কিনা, এবং টাকা, প্রভাব এসবও কি জয় জয়কার দেখছি কিনা, এই যদি আমরা উপজেলা বর্তমান যে নির্বাচন ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট নেওয়ার যে হিস্ট্রি, যদি আপনি প্রাচীনতম হিস্ট্রি দেখেন, সেখানে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর কিন্তু সবসময় কাজ করেছে। কখনো খাবার, কখনো বস্ত্র, কখনো বেটার বাড়িঘর, এটা সৃষ্টির প্রথম থেকেই ছিল। আপনি যদি ধরেন, আপনি ইতিহাস ধর্মের বিবেচনায় বলেন যে আমাদের হযরত আব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিমের সময় তার ছেলেদেরকে, তার পরিবারকেও কিন্তু যখন তারা আয়ত্তে নিতে চেয়েছে, তখন কাউকে না কাউকে কোনো কোনো ইনফ্লুয়েন্স করতে হয়েছে, প্রভাবিত করতে হয়েছে। কিন্তু আমার দুঃখটা হলো রতন ভাইদের মতো না, এখন যে ইনফ্লুয়েন্স করা হয় সেই ইনফ্লুয়েন্স ঠিক আছে? এখন যে নির্বাচনে যে ইনফ্লুয়েন্স দেখেন, এখন ইনফ্লুয়েন্সের যে মানে যে ক্যারেক্টারিস্টিক, এটার প্যারাডাইম শিফট করেছে, এটার পরিবর্তন ঘটেছে। ঠিক আছে সেটি, কিন্তু না, আপনি প্রভাবিত আপনাকে করতেই হবে। আপনার পার্সোনাল ক্যারিজমা, আমি যে প্রভাবের কথা বলছি আপনার না, আমি আপনাকে আসতেছি যে মানে ম্যাটেরিয়ালিস্টিক যে ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু মানে ব্যাপকভাবে বেড়েছে। কারণ মানুষ মনে করে যে ক্ষমতায় বা দায়িত্ব, আপনার জনপ্রিয়তা, কাজ, দক্ষতা এগুলো দিয়ে প্রভাব করা এক জিনিস, আর টাকা দিয়ে ক্ষমতা খাটিয়ে প্রভাব করা এক জিনিস না। এখন আপনি এখন কি সে জনপ্রিয়তা আছে? জনপ্রিয়তা অনেস্টলি বলেন, আপনি তো মাঠের মানুষ, আপনি সাংবাদিক, মানুষকে বলেন যে ভালো মানুষকে কি মানুষ কি খুব বিরাসার্থে ভোট দেয়? আর মানুষ কয়জন মানুষ? সেই সংস্কৃতিটা কে তৈরি করবে? আমি তো আওয়ামী লীগ তৈরি করবে। আমাদের তো একটা ভালো মানুষ, আমি যদি বলি আমার ধর আমার নামে কোনো মামলা নাই, এর মধ্যেও কিন্তু একজন ভালো মানুষ নির্বাচিত হয়ে আসছেন, কিন্তু কেউ কেউ খুবই কম।
আপনি যদি এই প্রভাবের বাইরে গিয়ে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একদম ভালো মানুষ, তার কোনো প্রভাবক, কোনো যোগ্যতা নাই, এরকম আমি শেষ করতে চাই একটা জায়গায়, আপনি আমাকে শেষ সুযোগ বলেছেন যে রতন ভাইদের কাছ থেকে আমরা আরো অনেক বেশি অনেক কিছু প্রত্যাশা করি। দেখেন আমাদের রাজনীতি একটা প্যাটার্ন আছে, কিন্তু তাদের কাছে তাদের রাজনীতির শ্রদ্ধাটা আমি জায়গায় করি, কারণ তারা একটা ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনা ধারণা তারা কিন্তু ইম্পোজ করতে চায়। এই যে এবার নির্বাচনে উনি যে কথা বললেন, আমার আসলে বিরোধ করতেই হয়। আপনি দেখেন একটা বড় দল যারা নির্বাচনে নাই এবং এই নির্বাচনে ফলস ভোট হয়েছে, এই নির্বাচনে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানকে টেম্পারিং করা হয়েছে, এটা কি উনি বলা কি এত সহজ? এবার এটা কিন্তু হয় নাই, আসলে অনেস্টলি বলি এবার কিন্তু হয় না। আমরা তো নিজেরাও নির্বাচন প্রক্রিয়াতে জড়িত এবং একটা বড় দলের উপস্থিতি ছাড়াও 35% ভোট কাস্টিং হওয়া, এটা কিন্তু আপনি তারপরে কি ন্যাচারাল ক্যালামিটিস। আপনি গতকালকের ভোট দেখেন, অনেক জায়গায় সারাদিন বৃষ্টি হচ্ছিল, অনেক জায়গায় পানি নেমে যায় না, জলাবদ্ধতা ছিল, ঘরবাড়ি সংস্কার করার কাজে ব্যস্ত ছিল, তারা খাবার জোগাড়ে ব্যস্ত ছিল, তারপরও 35% ভোট কাস্ট হয়েছে, যেটা আরও 2-1% বাড়তে পারে বলে পরবর্তী ফাইনাল ক্যালকুলেশনের পরে জানা যায়। তা আপনি যদি এই মানে যে রেশিওটা স্ট্যাটিস্টিক্সটা বিবেচনা করেন, আপনি যদি উন্নত বিশ্বের সাথে বিবেচনা করেন, তাহলেও কিন্তু ইটস এ গুড এনাফ। প্রশাসন যদি ঠিক থাকে, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতা বজায় রেখে ফিল্ড প্রশাসনকে ঠিক রাখে, তাহলে একজন জনপ্রিয় লোক কেন হয়ে আসবে না? এখন ভালো মানুষ কেন নির্বাচিত? আমি আপনাকে একটা কথা বলবো। আমি একটা সামাজিক সংগঠনের নির্বাচনে দাঁড়িয়েছিল, ছোট্ট করে শেষ করি। আমার সাথে যে ছেলেটা থাকে, আমার সাথে নির্বাচনের দিন আগের রাতে যখন আমি সবাইকে বিদায় করলাম আর পরের দিন সকালে ভোট, আমি কাউকে এই দায়িত্ব সেই দায়িত্ব, এই দায়িত্ব সেই দায়িত্ব, যে আমার সঙ্গে ফুল টাইম থাকে, যে পেইড, সে মাথা চুলকাচ্ছে আর বলছে যে সবাইকে তো খরচ দিলেন, আমার খরচটা কই? মানে একটা মানুষ হি ইজ উইথ মি ফর দ্য হোল টাইম, সে রাত 12টার সময় এক্সপেক্ট করতেছে তাকে আমি অ্যাডিশনাল কিছু রিসোর্স দেবো, যে কারণে সে আমার জন্য আগামীতে কালকে কাজ করবে। এই যে মানুষের যে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্সের যে একটি প্যারাডাইম শিফট পরিবর্তন, এটা তো আপনি টোটাল সিস্টেমের সাথে সে জড়ায় গেছে। মানুষ দেখে সবাই পাচ্ছে, আমি কারো পাবো না। তাই এখন আপনি যত ভালো মানুষ হন, ইট ইস ভেরি নেক্সট ইম্পসিবল শুধু ভালো মানুষকে নির্বাচনে বেরিয়ে আসা। এটা আপনি বললে আমি কিন্তু মনে করি যেটা সম্ভব না। তাকে কোনো না কোনো অ্যাপ্রোচে মানুষকে প্রভাবিত করতে হবে, সেটা ভালোবাসায় হোক, তাকে সাহায্য সহযোগিতা করে হোক, অথবা সে পয়সা না খেয়ে চাকরি বাকরি দিতে পারে। সুতরাং এই ধরনের কোনো প্রভাবিত করা ইতিবাচক নির্বাচনের রংটা তো বদলে গেছে এবং সেটি কি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে? নির্বাচনের রং আমার মনে হয় না যে এই পৃথিবীতে কোথাও কোনো মানে ইন্টারেস্ট ছাড়া, আগ্রহ ছাড়া, কোনো স্বার্থ ছাড়া এখন আর দেনা পাওনা হয় না। প্রত্যেকটা ডিলে এখন একদম শেষ কথা কি বলবেন? শেষ কথা কি বলবেন? সুতরাং আমি মনে আমাদের প্রত্যাশা, আমাদের বুঝতে হবে যে আমরা যে তা নির্বাচন করব, আমি তার কাছ থেকে সার্ভিস নিব, তার কাছ থেকে আমি ওয়ান টাইম 500 টাকা 1000 টাকা নিয়ে আমি আমার ভোটটা বিক্রি করে দিয়ে পরে আজীবন সে আমাকে শোষণ করবে। এই সচেতনতা যখন আমার মধ্যে, যতদিন আমার মধ্যে ডেভেলপ না করবে, ততদিন কিন্তু আমি ভালো মানুষকে নির্বাচন করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ ব্রিলিয়ান সামুদ্দার বাব্বি এবং কমরেড রাজুজ্জামান রতন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভিতে সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে আগামী শনিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।